হুম। চারিদিকে একবার তাকিয়ে চলে আসতে লাগলাম। আমার মনটা খারাপ হয়ে গেল নীলার কথা শুনে। নীলার ডাক্তার হওয়া আমার জন্য হলো, আর আজ সেই নীলাই আমাকে তাদের বাড়িতে যেতে মানা করতেছে। নীলা আর আমার বিয়ে হয় বছর 3 আগে। নীলার পরিবারটা ধনী ছিল না, মধ্যবিত্ত ছিল। নীলার বিয়ে ঠিক হয় এক ছেলের সাথে, কিন্তু সেদিন ছেলেটা বিয়ে করতে আসে না। আর নীলার ভাই আমার বন্ধু ছিল, সেই কারণে নীলাকে আমাকে বিয়ে করতে বলে। আমি একটা ভালো জব করতাম, তার ফলেই পরে আমাকে বিয়ে করতে বলে নীলের বোনকে। নীলাকে বিয়ে করি ঠিকই, কিন্তু সেদিন নীলা আমার কাছে একটা জিনিস চাইছিল। সেটা হলো, নীলা ডাক্তার লাইনে পড়তেছে, যে পর্যন্ত ডাক্তার না হতে পারবে সেই পর্যন্ত আমি তার পাশে শুইতে পারবো না। নীলা বলেছিল, ডাক্তার হওয়া আমার সেই ছোট থেকে কল্পনা করে আসছি। আমি সেদিন রাজি হয়ে গেছিলাম। সেই থেকে আমি যা বেতন পেতাম সেই টাকা দিয়ে নীলার কল্পনাটা বাস্তবে পূরণ করতে থাকি। আমি যখন নীলাকে বিয়ে করি তখন 1 বছর হলো। নীলা এমবিবিএস ভর্তি হয়েছে। আর 3টা বছর আমি নীলার স্বপ্নটাকে বাস্তবে আনার জন্য অনেক কষ্ট করেছি। নীলার পড়া শেষে অনেক সার্কুলার ছাড়লো। নীলা প্রায় সবটাতে অ্যাপ্লাই করত, কিন্তু অ্যাপ্লাই করার পর যে নীলা চাকরি হয় না, একবার ভাইভাতে বাদ পড়েছে, এভাবে কয়েকটা অ্যাপ্লাই পরীক্ষা দিত। প্রত্যেকটা পরীক্ষায় টিকত, কিন্তু টাকা ছাড়া চাকরি হয় না। এখনকার সময়ে টাকা ছাড়া চাকরি হয় না বলে নীলা খুব ভেঙে পড়েছে। কারণ তার বাবা মায়েরও এত টাকা নাই যে নীলাকে দিবে, চাকরি নিয়ে দিবে। সামনে একটা সার্কুলার নীলার আছে, এটাই এই বছরের শেষ সার্কুলার। যদি এটাতে না চাকরি হয় তাহলে আবার 5 বছর পরে। নীলা অনেক কান্না করলো যে এতগুলো ঘুরে যেহেতু হয় নাই তাহলে এটাও হবে না। আমি তারপর আমার অফিসে গিয়ে লোন চাই, তারা আমাকে 5 লাখ টাকা দেয়। নীলার চাকরির জন্য 12 লাখ টাকা দরকার, আর আমার কাছে ছিল 2 লাখের মতো, হলো 7 লাখ। একটা দালাল ধরছি, সে চাকরি নিয়ে দিবেই, অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিবে হাতে, তারপর তাকে টাকা দিতে হবে। আমি রাজি হই। পরে টাকার জন্য অনেক খুঁজি। আমার কাছে 7 লাখ টাকা আছে, আরো 5 লাখ টাকা দরকার। নীলাও মনমরা হয়ে বসে থাকে। সে ভেবে নিয়েছে যে তার চাকরি আর হবে না, আর মাত্র 2 দিন আছে। কিন্তু আমি এখনো আরো 5 লাখ টাকা জোগাড় করতে পারি নাই। আজকে নীলার সেই লাস্ট পরীক্ষা। নীলা পরীক্ষা দিতে যাবে, তখন গিয়ে আর কি হবে? চাকরি তো হবে না। সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তুই শুধু ভালো মতো পরীক্ষা দিবা। আচ্ছা, আর তুমি চলো আমার সাথে। না, তুমি যাও, আমার কাজ আছে। নীলা মন খারাপ করে পরীক্ষা দিতে গেল। নীলা যাওয়ার পর ফোন করলাম দালালকে। চাকরি হতে যা লাগে করবেন, টাকার ব্যবস্থা হয়েছে। মনে রাখবেন, নীলার হাতে কার্ডটা পাওয়া মাত্র টাকাটা দিব আপনাকে। আচ্ছা। খুশির খবর এটাই যে সেদিন নীলার চাকরিটা হয়েছে। দালাল আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আপনার কথা মতোই কাজ করছি। আপনি জানেন এই টাকাটা কত কষ্টের পর জোগাড় করছি? আমি জানি, যারা টাকা জোগাড় করে অনেক কষ্ট করেই টাকা জোগাড় করে। কিন্তু আমি যে অনেক কষ্ট করে জোগাড় করছি। শার্টটা একটু তুলে, এই যে দেখুন, আমার শরীরের একটা কিডনি বিক্রি করে টাকা জোগাড় করছি। অবাক হয়ে যায়, কেননা মাত্র 1 দিন হয়েছে আমাকে অপারেশন করে কিডনিটা নিয়েছে। সেলাইটা রয়ে গেছে, হালকা রক্ত পড়তেছে। এটা কি করছেন? এমনটা কেউ করে? আমার বউকে চাকরি নিয়ে দিছি। কিছুদিন পর আমার বউটা টাকা কামাই করে আমার এই কিডনিটা প্রতিস্থাপন করাবে। এবার টাকাটা দিন। টাকাটা হাতে দিয়ে চলে আসলাম। পরে বাসায় আসি, এসে দেখি যে নীলা বাসায় নাই। ফোন দিলাম নীলের কাছে, আপু বাসায় আছে। ওকে বলে ফোনটা কেটে দিলাম। আমার এখন এতটা শক্তি নাই যে নীলার বাড়িতে যেতে পারবো, তাই বাসায় গিয়ে শুয়ে পড়লাম। এভাবে কয়েকদিন চলে যায়। নীলা এখনো এখানে আসেনি। নীলকে ফোন দিলে বলে আপু ব্যস্ত। আমি কিছু বলি না, চাকরি হয়েছে তাই ব্যস্ত। নীলা চাকরিতে জয়েন করে কয়েকদিনের মধ্যে। তখন আমি নীলার কাছে যাই। তখন নীলা কি বলল আপনারা দেখলেন তো উপরে কথাগুলো। আমি তখন মন খারাপ করে বাসায় এসে পড়ি। নীলা এমনটা করতে পারলো নাকি মন খারাপ করে বলছে কথাটা আমাকে? তার পরের দিন অফিসে না গিয়ে নীলার বাড়িতে গেলাম।
এখন হাঁটতে গেলে কষ্ট হয়, পেট ব্যথা করে, আবার গাড়িতে ঝাঁকি লাগার কারণেও ব্যথা করে। কোনো রকমভাবে তার পরের দিন গেলাম নীলার বাড়িতে। ভিতরে ঢুকলাম, দেখি নীলার মা। কেমন আছেন মা? ভালো। বলে চলে গেল। নীলার চাকরি হওয়া দেখা যায় সবাই আমার সাথে কথা বলাটা বন্ধ করে দিচ্ছে। চারপাশে দেখতে লাগলাম। কিসের জন্য আবার এখানে আসছো? এমন করছো কেন? আমি না তোমার স্বামী? তুই আর কখনো এই কথাটা বলবি না, কারণ আমি আর তোকে কোনোদিন স্বামী বলে মানবো না। তোমার তো স্বপ্নটা পূরণ হয়েছে, আর তুমি তো বলছিলা তোমার স্বপ্নটা পূরণ হলে আমাকে। চুপ কর তো। আর তোকে আমাদের বাড়িতে আসতে মানা করছি না, আসলি কেন? এটা কেমন কথা? শোন, আর আজ থেকে তুই এখানে আসবি না। আমি এখন এমবিবিএস ডাক্তার, আর আপনি সামান্য একটা চাকরি করেন। তুমি না বলছো তোমার ভুলে যা সব সেই কথাগুলা। আর তুই এখানে আসবি না, আর সামনের মাসে বাসা পাল্টাবো। তুই ইচ্ছা করলেও আসতে পারবি না। আচ্ছা, আর কোনোদিন আপনার সামনে আসবো না। ধীরে ধীরে বাসা থেকে বাহির হলাম। বের হয়ে ধীরে ধীরে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। শার্টটা তুলে দেখি রক্ত পড়ছে ক্ষত জায়গা থেকে। রক্তটা মুছে দিয়ে শুয়ে পড়লাম। তার পরের দিন অফিসে যাই। স্যার, আপনাকে ম্যাডাম তার রুমে ডেকেছে। ম্যাম আসবো? আসুন। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জি ম্যাম। আকাশ সাহেব, আপনি নাকি খুব অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আপনি কেন আজকে অফিসে আসলেন? ফোন করে ছুটি নিয়ে নিতেন। না ম্যাম, আমি মোটামুটি এখন একটু ঠিক আছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, বুঝলাম। এখন এই ফাইলটার কাজটা করতে সম্ভব মনে হলে নিয়ে যাবেন, কেমন? ওকে ম্যাম। এটা বলে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাসায় গিয়ে ফাইলটা রেডি করলাম। ছাদের চিলে কোঠায় রাতটা পাড়ি দিয়ে তারপরের দিন গেলাম অফিসে। পিয়ন ডেকে বলল, স্যার, আপনাকে ম্যাডাম ডাকছে। ম্যাম, আমি কি ভিতরে আসবো? হারে মিস্টার আকাশ, আসুন আসুন। জি। ওকে, আপনার আসন গ্রহণ করুন। ওকে, ধন্যবাদ ম্যাম। আকাশ সাহেব, কালকের কাজটা কি সম্পূর্ণ করেছেন? জি ম্যাম। ম্যাম, এই নেন কালকের ফাইলটা। ভেরি গুড। ধন্যবাদ ম্যাম। ও আকাশ সাহেব, আপনাকে তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি। কাল থেকে আমার মেয়ে অফিসে বস হিসেবে আসবে। আমি এই কাজটা থেকে অবসর নিচ্ছি। ও আচ্ছা ম্যাম। আমি আশা করি আমার অনুপস্থিতিতে আপনারা আমার মেয়েকে বস হিসেবে মেনে আপনাদের কাজটা ভালোভাবে সম্পন্ন করবেন। জি ম্যাম, অবশ্যই। এই ফাইলটা নিন। আশা করি আপনি খুব ভালোভাবে এটা সম্পন্ন করবেন। জি ম্যাম, আমি সাধ্যমতো চেষ্টা করব এটাকে ভালোভাবে সম্পন্ন করার। আমার আরেকটা কথা রাখবেন প্লিজ। জি ম্যাম, বলুন। আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে আপনি দেখে রাখবেন। ওকে কখনো কষ্ট দিবেন না, তাহলে আমি কষ্ট পাবো। জি ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আপনার মেয়ের কষ্ট হয় এমন কোনো কাজ করব না। আপনার মেয়েকে আমরা আমাদের সবার সর্বোচ্চটুকু দিয়ে হলেও ভালো রাখার চেষ্টা করব ম্যাম। আপনি আমাকে চিন্তামুক্ত করলেন। যাক, আমি আজকের পর অনির্দিষ্টকালের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এটা আপনি সবাইকে বলে দিবেন। জি ম্যাম। তারপর সবাইকে বলার পর আমি আমার ডেস্কে এসে বসে কাজ করতে লাগলাম। কয়েকটা ফাইল আসলো আমার কাছে, আমি সেগুলো করতেছি। পাশ থেকে আমার কলিগ। আকাশ সাহেব, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা কেমন চলছে আপনার দিনকাল? হাসি দিয়ে বললাম, ভালোই। তারপর আবার কাজ করতে লাগলাম। ফাইল দুটো কাজ শেষ করে ম্যাডামের কাছে নিয়ে গেলাম। ম্যাডাম ফাইলটা দেখা মাত্র, ভেরি গুড, ভালো করেছেন এগুলা করে। জি ম্যাডাম, ধন্যবাদ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার মুখের কথা রাখবেন। ও আচ্ছা আকাশ সাহেব, আপনাকে তো একটা প্রজেক্টের কথা বলতে ভুলেই গেছি। আমাদের সাথে শুভ সাহেবের সাথে একটা প্রজেক্টের কাজ আছে। এই নিন প্রজেক্টের কাজটা নমুনা। জি ম্যাডাম। এটা বলে আমার কেবিনে চলে আসলাম। ম্যাডাম কি কিছু বললো নাকি? হ্যাঁ, এই প্রজেক্টের সম্পর্কে কিছু বলেছে। ও আচ্ছা। আকাশ সাহেব, সমস্যা না হলে একটা কথা বলছি। যাওয়ার সময় আমরা দুজন কি একসাথে যেতে পারি? জি, সমস্যা নাই। তারপর আমি কাজ করতে লাগলাম। বিকেলে দুজন একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নতুন একটা বাসা নিলাম। সন্ধ্যায় বাসায় এসে পৌঁছালাম। বাসার গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, ঠিক তখনই মনে হলো কারোর সাথে ধাক্কা খেলাম। ধাক্কাটা ক্ষত স্থানে লাগাতে শরীরটা কেঁপে উঠল। ধাক্কা লাগার সাথে সাথে ঠাস 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 করে কয়েকটা চড় মারলো আমাকে।
তাকিয়ে দেখি একটা মেয়ে আমার সামনে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোর এখানে ঢোকার সাহস কি করে হলো? তুই কি আমাকে ধাক্কা দিস? আমি সরি, আসলে আমিও ঢুকছি আর আপনিও বাইরে যাচ্ছেন, তাই কেউ কাউকে না দেখার কারণে এমনটা হয়েছে। তোর কথা রাখ, যা আমার সামনে থেকে। কি হয়েছে মা, এমন কেন করছিস? বাবা, এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছে। আঙ্কেল সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ওকে, তুমি যাও, আমি দেখছি। ছাদের উপর একটা রুম, সেটাই নিয়েছি। কি আর করব, শুয়ে শুয়ে নীলার কথাগুলো ভাবতেছি। খুব কষ্ট হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে অফিসের উদ্দেশ্যে বাহির হলাম। দরজাতে তালা দিয়ে ঘুরে দাঁড়াই, তখনই কেউ পড়ে যায়। তাকিয়ে দেখি রাতের সেই বাড়িওয়ালার মেয়েটা। সরি, আপনি যে কখন এসে পড়েছেন। মেয়েটা উঠে সোজা আমার দিকে রাগীভাবে এসে কলার ধরল। তোকে আজকে না। কি হলো, আমি কি কিছু করেছি নাকি? মেয়েটা কিছু না বলে রাগের বশে হাতে যেন কি ছিল সেটা দিয়ে মাথায় বাড়ি দিল। খুব ব্যথা পেলাম। মাথায় হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। তার মানে মেয়েটা কোনো কিছু দিয়ে আঘাত করছে, যার কারণে মাথা দিয়ে রক্ত পড়ছে। হাত দিয়ে মাথাটা চেপে ধরলাম, ধরে বাসার নিচে আসলাম। দেখি রক্ত পড়া বন্ধ হয়েছে, তাই রুমালটা বাহির করে রক্ত মুছে ফেলে দিলাম আর অফিসে যেতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর মাত্র কয়েক মিনিট সময় আছে। যে কয়েক মিনিট সময় আছে তার মধ্যে অফিসে যাওয়া সম্ভব না। 20 মিনিট লেট হলো। গিয়ে আমার জায়গায় বসা মাত্র আপনাকে নতুন ম্যাডাম ডাকছে। ওকে, এটা বলে ম্যাডামের কাছে যাই। আসতে পারি ম্যাডাম? আসুন। ম্যাম সরি লেট হওয়ার কারণে। শ্যাট আপ। আজকে অফিসে আসলাম আর আজকে আপনার লেট হলো। কিসের জন্য লেট হলো বলুন? না মানে ম্যাম, আজ থেকে অফিসে কেউ দেরি করে আসলে তার বেতন থেকে টাকা কেটে রাখা হবে। এরপর থেকে যদি আপনি দেরি করেন তাহলে আপনার বেতন থেকে টাকা কেটে রাখা হবে। আর হবে না ম্যাম। এই নিন ফাইলগুলো, গিয়ে কাজ করেন। জি ম্যাম। ম্যামের কাছ থেকে নিয়ে আমার কেবিনে এসে পড়ি। ম্যাম কি জন্য ডাকলো? না, এমনিতেই আমাকে এই ফাইলটা দেওয়ার জন্য ডেকেছে। থাক, বলা লাগবে না, বুঝেছি। ওকে, তাহলে আমি কাজটা শেষ করি, পরে কথা হবে। আপনার কাজ শেষ হলে আপনার কিন্তু আমার সাথে খেতে যেতে হবে। আচ্ছা, না গেলে হয় না? না, আপনাকে যেতেই হবে, না হলে আমিও যাব না। আপনি আমার কলিগ, আপনার সাথে যাওয়াই যায়। না, আমি এত কিছু শুনতে চাই না, আপনাকে আমার সাথে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে। এই, আপনাকে না বললাম আমি আপনার ছোট, আমাকে নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আসতেছে, কাজ করেন, না হলে বকা খেতে হবে। আচ্ছা, এটা বলে কাজ করতে লাগলাম। এটা আড্ডাখানা না যে এখানে বসে বসে আড্ডা দিবেন। ম্যাডাম, একটু হেল্প করছিলাম মিস্টার আকাশকে। এরপর আর যাতে না দেখি। এটা বলে চলে গেল। আচ্ছা বৃষ্টি, ম্যাডাম এমন কেন শুধু বকাঝকা করে? তুমি ভুল করেও দেরি করে আসবা না অফিসে, তাহলে তোমার বেতন থেকে একদিন দেরি করলে 2000 টাকা কেটে নিবে। আচ্ছা ঠিক আছে। কাজ করতে থাকলাম। লাঞ্চ টাইমের সময় সবাই খাবার জন্য যাচ্ছে। চলেন লাঞ্চ করে আসি। না, আমার একটা প্রবলেম আছে। আপনি যান, আমি এই তো যাব। ওকে। এটা বলে বৃষ্টি আবারও আগের জায়গায় বসে পড়ল। তারপর বৃষ্টির এসব কাণ্ড দেখে আর বসে থাকতে পারলাম না। দুজনে গিয়ে লাঞ্চ করে আসলাম। তারপর আমি আমার কেবিনে গিয়ে আমি মাথাটা নিচু করে রইলাম। নীলাকে খুব দেখতে ইচ্ছে করছে। এই 3টা বছরে খুব ভালোবেসে ফেলেছিলাম। আজ নীলা প্রতিষ্ঠিত। 3টা বছর কতটা কষ্ট করেছি নীলার জন্য, আর সেই নীলা আজ বড় হয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিল। কপালটাই খারাপ আমার। আপনি লাঞ্চ করেছেন? জি ম্যাডাম। তাহলে সাথে এই 2টা ফাইলের কাজ করেন, আমার কাছে নিয়ে যাবেন। ম্যাডামের দিকে একবার তাকিয়ে ফাইলটা হাতে নিলাম, নিয়ে কাজগুলো করতে লাগলাম। অফিস ছুটির সময়। মিস্টার আকাশ, বাসায় যাবেন না? যাবো তো। তাহলে বসে আছেন কেন, ওঠেন। এই ফাইলটা বাকি আছে, কিছু কাজ কালকে করবেন। আর চলেন এখন বাসায় যাওয়া যাক। না, সাথে নিয়ে যাই, বাসায় গিয়ে কাজ করব। ওকে, তাও করতে পারেন। চলুন তাহলে এখন। চলুন তাহলে যাওয়া যাক। কালকে দেখা হবে কেমন? আজকে যাই। ওকে। এটা বলে আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। গেট দিয়ে ভালো মতো করে ঢুকলাম, যাতে আবার বাড়িওয়ালার মেয়ের সাথে ধাক্কা না লাগে। গেট পার হয়ে দেখি কেউ নাই। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমার রুমের কাছে যেতে লাগলাম। ছাদে উঠে দেখি মেয়েটা ছাদের এক কোণে বসে আছে। আমি মেয়েটার দিকে না তাকিয়ে তালাটা খুলে রুমের ভিতরে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিলাম। নিয়ে বিছানায় বসে রয়েছি।
তখন কেউ দরজা ধাক্কানোর আওয়াজ পাই। দরজা খুলে দেখি বাড়িওয়ালা আঙ্কেল। আরে আঙ্কেল, আপনি? কি করছো? কিছু না, এই একটু বিশ্রাম নিচ্ছিলাম। রিয়া যে ভুলগুলো করে তার জন্য কিছু মনে করো না। রিয়া? কে আঙ্কেল? আমার মেয়ে রিয়া, ওর ব্যবহারে কিছু মনে করো না। ওর অনেক রাগ। কি যে বলেন না আঙ্কেল, আমি কি মনে করব? ওকে, থাকো তাহলে, আমি যাই। ওকে। আমি তখন ফাইলটা হাতে নিয়ে কাজ করতে লাগলাম। শেষ হলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করতে লাগলাম। একা থাকতে থাকতে রান্না করাটা শিখে ফেলেছি। চুলায় তরকারি রেখে ওয়াশরুমে যাই, গিয়ে ফ্রেশ হইতে থাকি। ওয়াশরুম থেকে কোনো কিছুর একটা শব্দ পাই, তাড়াতাড়ি তখন ওয়াশরুম থেকে বাহির হয়ে দেখি নীলা তরকারির পাতিল জোরে আছাড় মেরেছে, যার কারণে মেঝেতে সব পড়ে গেছে আর পাতিলটা চ্যাপ্টা হয়ে গেছে। এটা কি করলেন? তুই রান্না শেষ না করে ওয়াশরুমে কেন গেছিলি? তাই বলে এমন অবস্থা করবেন? দাঁড়া। এটা বলেই ভাতের পাতিলটা জোরে জোরে আছাড় মারলো। কি করলেন আবার এটা? বেশি তর্ক করবি না আমার সাথে। আর রান্না শেষ না করে যে গেছিলা, তরকারি পোড়ার কারণে পুরো পুরো গন্ধ ছড়িয়ে পড়েছিল, আর সেই কারণে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে, তাই এমন করছি। এরপর থেকে যেন এমন কিচ্ছু না ঘটে, তাহলে তোর অবস্থা এমন করব। মাথায় হাত দিয়ে রইলাম। রিয়া চলে গেল। তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করতে লাগলাম। অফিসে দেরি হলো। ম্যাডাম আবার কি না কি করে। মেঝে পরিষ্কার করে না খেয়েই অফিসের উদ্দেশ্যে বাহির হলাম। পেটে ব্যথা হচ্ছে খুব। আজকেও লেট হলো অফিসে যেতে। ম্যাডাম কতগুলো ঝাড়ি মারলো আর 2000 টাকা কেটে রাখলো বেতন থেকে। আমি গিয়ে আমার জায়গায় বসলাম। কিসের জন্য দেরি হলো? না, তেমন কিছু না। আমার কপালটা ভালো, তাই এমন হয়। কেন কেন? এমনি। এটা বলে মন মরা হয়ে কাজ করতে লাগলাম। ম্যাডাম এমন কেন? আমি কিছুই বুঝি না। আমি যখন এই অফিসে ম্যামকে দেখছি তখন থেকে দেখতেছি ম্যামের ভেতরে অহংকার অনেক বেশি, আর ম্যাম খুব রাগী টাইপের। ও আচ্ছা বৃষ্টি, এই যে আজকে টাকাটা কেটে নিল আমার থেকে, এটা কি আর দিবে না? কাজ ঠিক মতো করলে দিয়ে দেয়, আর এই অফিসে কেউ লেট করে আসে না, তুমি শুধু আসো। ও কাল থেকে ঠিক টাইমে আসবে। ছুটির সময়। মিস্টার আকাশ, কাল থেকে যদি আপনি লেট করে আসেন তাহলে মনে রাখবেন আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জি ম্যাডাম, বাসায় এসে পড়ি। খুব নীলার কথাটা মনে পড়ছে। জানি না এখন নীলা কেমন আছে। কোন কারণে যে নীলা আমার সাথে এমন করলো, কিসের জন্য? নীলা আজ খুব ভালো আছে। হয়তো আমাকে তার আর কোনো প্রয়োজন নাই। আমার যতটুকু প্রয়োজন ছিল নীলার কাছে সেইটুকু আদায় করে নিয়ে আমাকে আজ একা করে দিয়েছে। নীলা, তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমি চাই তুমি ভালো থাকো। কষ্টে বুক ফেটে যাচ্ছে। কোথাও একটু শান্তি মতো বসতে পারি না। অফিসে ম্যাডাম, বাসায় রিয়া, কোথায় যাই? আমি কয়েকদিন পর আজ অফিসটা বন্ধ। বিকালে ছাদের এক কোণায় বসে রয়েছি। মাথায় একটা ঢিল এসে লাগলো। তাকিয়ে দেখি যে রিয়া। কিছু বলবেন? আপনি ছাদের কোন জায়গায় বসবেন না, ওকে? না, মানে রুমের ভিতর ভালো লাগে না, তাই এখানে একটু বসছি। এখানে বসলে একটু ভালো লাগে। প্লিজ কিছু মনে নিয়েন না। যাবি এখান থেকে? ধাক্কার কারণে আমার এক হাত একটা ফুল গাছের সাথে লাগলো। গাছটা নষ্ট হয়ে গেল। তুই আমার ফুলের চারাটা নষ্ট করলি কেন? আমি তো ইচ্ছে করে করিনি। দুম করে একটা আমার পেটে ঘুষি মারলো। ঘুষিটা গিয়ে আমার ক্ষত স্থানে লাগলো। কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমার। ঘুষি মেরে চলে গেল। ধীরে ধীরে আমার রুমে আসলাম। এসে ক্ষত স্থানে দেখি রক্ত পড়তেছে। ডাক্তার বলছিল এখানে যাতে কোনো আঘাত না লাগে। আজ কত বড় একটা আঘাত পেলাম এখানে। ব্যথা শুরু হলো এখানে। খুব ব্যথা করছে, থামছেই না ব্যথাটা। কি করি? রাত 8টার সময় বিছানায় শুয়ে রয়েছি। ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। কান্না করতে পারছি না। ফোনটা দেখি বেজে চলেছে। হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। হ্যালো। আপনি কি আকাশ? হ্যাঁ, আপনি কে? আমি ডাক্তার। আপনি তো একটা কিডনি বিক্রি করছেন, তাই না? হ্যাঁ। আপনি আমাদের এইখানে আসেন, আপনার সাথে কথা আছে। ওকে। তারপরের দিন অফিসে গেলাম ঠিক টাইমে। আপনাকে যে কয়টা কাজ দিয়েছি করেছেন কি? জি ম্যাডাম। দিন তাহলে। ফাইলগুলো ম্যাডামের কাছে দিলাম। ম্যাডাম ফাইলগুলো দেখে আমার দিকে অগ্নিময় দৃষ্টিতে তাকালো। ফাইল দেখা শেষে আমার কাছে এসে ফাইল দেখা শেষে আমার কাছে এসে আপনি ফাইলটার এমন হাল করেছেন কেন? ম্যাডাম, ঠিক মতোই তো করছি। দেখুন তো কি করেছেন ফাইলটার, আবার বলেন কই কি করেছি।
ফাইলটা ছুঁড়ে মারলো আমার দিকে। 1 ঘন্টার মধ্যে ফাইলটা কমপ্লিট দেখতে চাই। ওকে ম্যাডাম। কাগজগুলো কুড়িয়ে কাজ করতে লাগলাম। কি ভুল করেছেন আপনি দেখি? সামান্য ভুল, এটা ভুল ধরে না, কিন্তু ম্যাডাম ভুল ধরলো। আরে বুঝেন না কেন? ম্যাডাম খুব কড়া, কোথাও ভুল হলে সে তো শেষ। এটা বলে আবার ফাইলটা কাজ করতে লাগি। 1 ঘন্টা পর ফাইলটা জমা দেই। এইবার কোনো ভুল নাই। আপনি এমন উদাসীন হয়ে থাকেন কেন? কই না তো। কোনো প্রবলেম? আরে না। আচ্ছা, আপনার চেহারার এমন হাল হচ্ছে কেন দিন দিন? কি রকম? মুখটা একেবারে শুকনা, আর সবাই দিন দিন চেহারা উজ্জ্বল হয়, কিন্তু আপনার তো উল্টা। তেমন কিছু না। কি হচ্ছে এখানে? কিছু না ম্যাম। দেখতেই তো পাচ্ছি কি হচ্ছে। কাজের দিকে নাই, আলাপে আছে। সরি ম্যাম। শাট আপ, কাজ করেন। সরি, বৃষ্টি আমার জন্য আপনার বকা খেতে হলো। আরে না ম্যাডাম, এমনই কাজ করেন, আবার দেখলে সমস্যা হবে। তারপর আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে আমি আমার জন্য ভাত রান্না করতে বসালাম। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর ফ্রেশ হয়ে আমি বাইরে বের হয়ে দেখি রিয়া সকল পাতিল আছাড় মেরে ভেঙে ফেলেছে এবং পাতিলের মধ্যে থাকা সব তরকারি ভাত এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপর আমি এগুলোকে পরিষ্কার করে অফিসের দিকে রওনা দিলাম এবং আমি গিয়ে ম্যাডামের রুমের উদ্দেশ্যে গেলাম তার সাথে কথা বলার জন্য। ম্যাম, আসবো? হ্যাঁ আসুন। ম্যাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? ম্যাম, আমার টাকাটা যদি দিতেন তাহলে খুব উপকার হতো। আপনার সব টাকা কেটে নেওয়া হয়েছে আপনাদের অফিসে দেরি করে আসার কারণে। এখন আপনার কোনো টাকা নেই, আর এখন আপনার আগামী মাসের টাকাটা থেকেও কেটে নেওয়া হচ্ছে। ম্যাম দেখুন, আমার এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করবেন। আমার টাকাটা খুব দরকার। টাকাটা আমাকে দিলে খুব ভালো হতো। বলছি তো, আপনি এই মাসের টাকা অফিসে দেরির কারণে কেটে নেওয়া হয়েছে, আর আপনি এখন আসতে পারেন। তারপর আমি আমার ডেস্কে এসে বসে থাকলাম। তারপর বৃষ্টি আসে। কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? ম্যাম, আমার বেতনটা দেয় নাই। তারপরে আমি আসার সময় ডিসিশন নিয়েছি ম্যামকে রেজিগনেশন পেপার দিয়ে আসবো, আর চাকরি করব না। চাকরি না করলে কিভাবে চলবেন? আমার আর এখানে থেকে লাভ কি বলুন? তারপর আমি ম্যাডামের রুমে গেলাম। গিয়ে আমি কি ভিতরে আসবো ম্যাম? হ্যাঁ আসুন। আবার কি বলবেন, তাড়াতাড়ি বলেন। জি ম্যাম, আমি আর চাকরি করব না। এই নেন আমার রেজিগনেশন পেপার। কেন আপনি চাকরি করবেন না কেন? কোনো সমস্যা নাকি? না ম্যাম, কোনো সমস্যাই নেই। আমার থাকলেই বা কি, আমি তো চাকরি ছেড়ে দিয়েছি। কেন আমাকে বলুন। আপনার কাছে আমি আর কোনো জবাব দিতে পারবো না। আমার চাকরি করার ইচ্ছা নাই আমার। আমি আপনার এটা থেকে বিরতি চাচ্ছি। এ কথা বলে আমি ম্যামের রুম থেকে বেরিয়ে এসে সোজা বাড়িতে যাওয়ার জন্য তৈরি হলাম। এই সময় বৃষ্টি এসে বলল, চলেন আপনার সাথে যাব। তারপর বৃষ্টিকে সঙ্গে নিয়ে চলতে লাগলাম। যাওয়ার সময় একটা রেস্টুরেন্টে ঢুকলাম। বৃষ্টি আমাকে জোর করলো আমার সমস্যাগুলো বলার জন্য। তারপর আমি আর অন্য কিছু না ভেবে বৃষ্টিকে সম্পূর্ণ ঘটনা বললাম। বৃষ্টি আমার এসব কাহিনী শুনে কাঁদতে লাগলো। আমিও বলতে বলতে কখন যে কেঁদে ফেললাম টেরি পেলাম না। তারপর বৃষ্টি আমাকে বলল যে তোমার ক্ষত স্থানটা একটু দেখি। তারপর আমি দেখাতে চাইনি, বৃষ্টি জোর করলো, তাই আমি আর না দেখিয়ে পারলাম না। তারপর বৃষ্টি আমাকে ডাক্তার দেখানোর জন্য অনেক জোর করলো, কিন্তু আমি তাকে বললাম, দেখো বৃষ্টি, এটা কোনোভাবেই সম্ভব না। আর ডাক্তার বলেছে এটার জায়গায় নতুন কিডনি বসালেও কোনো লাভ হবে না। কেন হবে না কেন? তুমি আমাকে বলো, তোমাকে ডাক্তার দেখালে এটা ঠিক হয়ে যাবে। না বৃষ্টি, তুমি যা ভাবছো এটা ঠিক তা না, এটা অন্যরকম। ডাক্তারও তখন বলেছিল এটা কখনো ভালো হবে যদি ক্ষতস্থানের মধ্যে কোনো প্রকার দাগ না পড়ে, কিন্তু তুমি তো দেখেছো এটা আরো অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। বৃষ্টি কথা শুনে কাঁদতে লাগলো। আমি জানি বৃষ্টি আমাকে খুব ভালোবাসে, কিন্তু কি করব, আমার কষ্টে ভরা জীবনে কাউকে জড়িয়ে লাভ কি? সে আরো বেশি কষ্ট পাবে। তার চেয়ে ভালো সবাই এমনিতে ভালো থাকুক। তারপর বৃষ্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। প্রতিমধ্যে দেখলাম একটা কার সামনের দিকে আসতেছে বেপরোয়াভাবে। তারপর আমি নিশ্চিত হলাম যে আমার মৃত্যু এখানে হবে, কিন্তু না, হঠাৎ দেখলাম কারটা এখানে দেয়ালের সাথে ধাক্কা খেলো। তারপর দেখলাম কার থেকে একজন মানুষ বাইরে বের হয়ে পড়ে আছে, আর তার মাথা ও অন্যান্য জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর আমি তার কাছে গিয়ে দেখলাম, এ তো আমার অফিসের ম্যাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা বলল যে রোগীর শরীর অনেক রক্তক্ষরণ হয়েছে, তার এখন অনেক রক্ত লাগবে। তারপর আমি তাকে রক্ত দিলাম। তারপর হঠাৎ দেখলাম আমার আগের ম্যাডাম আসছে। আমি তাকে দেখে একটা জায়গায় সরে গেলাম যেন তিনি আমাকে দেখতে না পান। তারপর আমি বাসার দিকে রওনা দিলাম।
যাত্রাপথে বৃষ্টির সাথে দেখা হলো। সে আমাকে দেখে বলল, আরে তুমি এখানে কি করছো? আর তোমার শার্টে রক্ত কেন? তোমার কি হয়েছে? আর তুমি কোথায় যাচ্ছো? না তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। কি তেমন কিছু হয়নি? আমার তো মনে হচ্ছে অনেক কিছু হয়েছে। না, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। তাহলে তোমার শরীরে রক্ত কেন? আর এই রক্তই বা আসলো কোথা থেকে? আমাকে বলো, না হয় আমি আত্মহত্যা করব। আরে এসব কি বলো তুমি? আমার এই শরীরে সামান্য রক্তের চাপ দেখে তুমি এমন কথা বলছো? এসব কথা শুনতে আমার ভালো লাগে না। তাহলে বলো, তোমার শরীরে রক্ত আসলো কোথা থেকে? আর না হলে থাক, আর বলার দরকার নেই, আমি বলছি। তারপর সব ঘটনা খুলে বললাম। দেখি বৃষ্টি কাঁদছে। এই তুমি কাঁদছো কেন? দেখো আমার কান্নাকাটি একদমই পছন্দ না, সুতরাং তুমি এখন আর কান্নাকাটি করবে না। আচ্ছা, তুমি এসব উপকার করে তোমার কি লাভ হয় আমাকে বলো তো? তুমি তোমার জীবনকে কষ্ট দিয়ে কেন তুমি ওদের জন্য এসব করছো? এসব কিছু ওরা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এমনিতেই ফেলে দিবে। তারপর বৃষ্টির সাথে আরো কিছুক্ষণ কথা বলার পর আমি আমার বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসি, আমার রুমে যাওয়ার জন্য ছাদে উঠি। যখনই রুমের তালা খুলে আমি ছাদে প্রবেশ করলাম, তখনই কেউ কোনো কিছু দিয়ে আমাকে আঘাত করে আমি তাকিয়ে দেখি রিয়া। মারছেন কেন? তোকে আজকে আমি, এটা বলে বাড়ি মারতে থাকে। তুই আমাকে চিঠি দেস, দেখ তোর কি করি। এটা বলে বাড়ি দিল। বাড়িটা গিয়ে লাগলো পেটে। বাড়ি খেয়ে আমি কিছুক্ষণের জন্য বসে পড়লাম। রিয়া ওর মতো মারে বাড়ি মেরে চলে যাওয়ার সময় দেখলো কয়েকটা ছেলে ছাদের নিচে দাঁড়িয়ে হাসছে, আর ওদের মধ্যে একটা বলছে, দেখ দোস্ত, ছেলেটা না আমাদের এসব কিছুর জন্য প্রতিদিন মেয়েটার হাতে মার খায়, কিন্তু কিছু বলে না। আহারে, বেচারার অবস্থা দেখে আমার কি করতে ইচ্ছে করছে জানিস? তখন তার বন্ধুরা সবাই একসঙ্গে বলে উঠল, না বললে জানবো কি করে? তখন ছেলেটা বলল, আমার ওকে চুম্মা খেতে ইচ্ছে করছে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। দেখি রিয়া আমার পিছন পিছন আসছে আর আমার দিকে তাকিয়ে আছে। রিয়া এসে তাড়াতাড়ি করে আমার রুমে ঢুকে পড়ল। এ কি, আপনি আমার রুমে আসছেন কেন? আপনার এসব কাজের প্রমাণ হিসেবে তো আপনি দেখলেন ওদের এসব কাণ্ড কারখানা, আর এখন হয়তো আপনি আমাকে সরি বলবেন, তারপর বলবেন আমি অনেক ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এমন ভাবে বলবেন না, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমার এই অন্যায়ের ক্ষমা হয় না। তারপর হঠাৎ আমি মাথা ঘুরে নিচে পড়ে গেলাম, আর আমার কাটা জায়গা থেকে রক্ত বের হতে থাকলো। রিয়া এসব দেখে তো অবাক, সে একই করলো যার কারণে আকাশের এমন অবস্থা। আকাশ কি কখনো তাকে ক্ষমা করবে? তারপর রিয়া আকাশকে খুব দ্রুত একটা হাসপাতালে নিয়ে গেল, আর তাকে নেওয়ার সাথে সাথে তার পরিচিত সেই ডাক্তার তাকে দেখে তাড়াতাড়ি ইমার্জেন্সি বিভাগে ঢুকালো। নীলা নতুন রোগীকে সেখানে দেখতে গিয়ে তো অবাক। তারপর ডাক্তার যা বলল তা শোনার জন্য হয়তো নীলা আর রিয়া ওদের কেউই প্রস্তুত ছিল না। আরে এই তো সেই রোগী। এই রোগীটার জন্য আমার অনেক দুঃখ লাগছে। কেন? আর বলো না, আমার তার বউকে থাপ্পড় মারতে মারতে মেরে ফেলতে মন চাইছে। কেন স্যার? সে আবার কি করলো? যে লোকটা তার বউয়ের পড়ালেখার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে পারে, আর তার বউকে ডাক্তার বানানোর জন্য সে তার একটা কিডনি দান করে, আর তার বিনিময়ে তার বউ আজ ডাক্তার। কিন্তু আমি তাকে অনেকবার ফোন করে বলছি আপনার শরীরে একটা কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন, আর সেটা না করলে আপনার নানা ধরনের সমস্যা হতে পারে। তারপর কি হলো? কিন্তু লোকটা আমার কথা শুনলো না। সে বলল আমার বউ আগে একজন বড় ডাক্তার হোক, তারপর ও আমাকে চিকিৎসা করে ঠিক করে দিবে। কিন্তু লোকটার বউ ডাক্তার হওয়ার পর সে ও তার পরিবার তাকে ছেড়ে চলে গেল। আমি মাঝে মাঝে তাকে কিডনি প্রতিস্থাপনের কথা বললে সে বলতো আমার জীবনটা যার জন্য দিয়ে দিতাম ডাক্তার সাহেব, সে কিনা আমাকে এতটুকু বুঝলো না। সে যদি আমাকে তার জন্য জীবনটা দিয়ে দিতে বলতো ডাক্তার সাহেব, তাহলে আমি হাসতে হাসতে আমার জীবনটা তার জন্য দিয়ে দিতাম। কিন্তু সে আমাকে রেখে এখন একা থাকে। আমি তার কাছে গেলে সে আমাকে তাড়িয়ে দেয়। জানেন ডাক্তার সাহেব, সে এখন একজন বড় ডাক্তার হয়েছে বলে সে আমাকে ছোট লোক বলে গালি দেয়, আর তখন আমার অনেক খারাপ লাগে। জানেন ডাক্তার সাহেব, আমার না এই জীবনটা রেখে দিতে মন চাচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমি মরে গেলে আরো ভালো হতো। ডাক্তার সাহেব, আপনি আমার বাকি যে কিডনিটা আছে সেটাও আপনি কাউকে দিয়ে দেন। আমার এই জীবনটা রাখতে আর ভালো লাগছে না। আপনি প্লিজ আমাকে মুক্ত করে দেন। ডাক্তার সাহেব, একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন কথা বলতে পারে জানেন? আমার তখন মনে হয়েছিল আমার জীবনটা দিয়ে দিই এরকম একটা মানুষের জন্য, যে কিনা আরেকটা মানুষের ভালোর জন্য এত কিছু করছে। শুধু তাই না,
কয়েকদিন আগে এসেও সে একটা মহিলাকে হাসপাতালে নিয়ে আসছে, তারপর আবার তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে তোলে। আর আমি তাকে কিডনি প্রতিস্থাপনের কথা বলে যখন ওর পেটটা দেখতে লাগলাম, তখন দেখলাম তার পেটের মধ্যে মারাত্মকভাবে একটা জখম হয়েছে। আর আমার মনে হলো কেউ কোনো শক্ত কিছু দিয়ে ওইখানে আঘাত করেছে, যার ফলে তার অপারেশন করে কিডনি প্রতিস্থাপন করলেও সে কয়েক মাস পরে মারা যাবে। আর এখন তো তার এমন অবস্থা হয়েছে যে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছে। এখন তার রক্তের খুব প্রয়োজন, কিন্তু তার রক্তের সাথে মিল এমন রক্ত এখন আমাদের কাছে নাই। ডাক্তারের মুখে এসব কথা শুনে রিয়া আর নীলা দুজনে খুব কাঁদছে। নীলা মনে মনে নিজেকে অনেক দোষী করছে, কারণ তার জন্য আজ আকাশের এমন অবস্থা। অন্যদিকে রিয়াও তার কাজের জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না, কারণ আকাশের এই অবস্থার জন্য সেও কম দায়ী নয়। তারপর হঠাৎ বৃষ্টি ছুটে এলো কোথা থেকে। সে এসে বলতে লাগলো, ডাক্তার সাহেব, আকাশের কি হয়েছে আমাকে বলুন ডাক্তার সাহেব। আচ্ছা, আপনি ওর কে হন? জি, আমি ওর সাথে একই অফিসে চাকরি করতাম। আমি ওর কলিগ, আর আমরা দুজন ভালো বন্ধুও বটে। ও ভালো, আসুন আমার সাথে। ডাক্তার বৃষ্টিকে আকাশের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টি দৌড়ে গিয়ে আকাশের কাছে গেল। তারপর বৃষ্টি বলে উঠল, আকাশ, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কিভাবে হলো? এ কথা বলে বৃষ্টি কাঁদতে লাগলো। বৃষ্টির এসব ঘটনা দেখে নীলা আর চুপ করে থাকতে পারল না। সে বলে উঠল, এই মেয়ে, তুমি আকাশকে ধরে এসব কি করছো? তুমি আকাশের কে যে আকাশকে ধরে এসব কিছু করছো? আমি আকাশের যেই হই না কেন, আপনি বলার কে? আর আপনি আকাশের কি হন? আমি ওর স্ত্রী হই, আর ও আমার স্বামী। খবরদার, আপনি আর কিছু বলবেন না। আপনি কোন মুখে বলছেন যে আপনি ওর স্ত্রী? আমার তো আপনাকে মেরে ফেলতে ইচ্ছে করছে, কারণ যে স্বামী তার স্ত্রীর পড়ালেখার জন্য নিজের কিডনি দান করে তার পড়াশোনার খরচ দেয় আর একজন ভালো ডাক্তার বানায়, সে কিনা আপনি। তার উপর এমনটা করতে পারলেন। আমার তো এখন মন চাচ্ছে আপনাকে কিছু একটা করে ফেলি। আপনি প্লিজ এখান থেকে সরে যান। আপনার চিকিৎসা লাগবে না, আমি আকাশকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। তবুও আপনি এখান থেকে চলে যান, আপনাকে দেখে আকাশ এমনিতেই মরে যাবে। এতক্ষণ ধরে ডাক্তার এসব নিজের চোখে দেখছিল, আর তার মেজাজটা আরো বেড়ে গেল নীলার উপর। তারপর ডাক্তার নীলাকে একটা থাপ্পড় মেরে বলতে শুরু করলো, নীলা, তুমি সেই মেয়ে? আমার ভাবতেই অবাক লাগছে। আজ থেকে তুমি আর এখানে চেম্বার করতে পারবে না। তোমাকে আমি আমার সামনে দেখতে চাই না। তোমাকে আমি ট্রান্সফারের ব্যবস্থা করছি। তোমার মতো এমন মেয়েকে আমি আমার চোখের সামনে থেকে দেখতে চাই না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তারপর নীলা কাঁদতে কাঁদতে চলে গেল আর রুমের বাইরে গিয়ে কাঁদতে লাগলো। তারপর ডাক্তার বলল, আকাশের জন্য এখন 4 ব্যাগ রক্ত দরকার। আকাশের যা ক্ষত হয়েছে তাতে মনে হয় সে আর বেশি দিন বাঁচবে না। আকাশের রক্তের গ্রুপ কি? আকাশের রক্তের গ্রুপ ও পজিটিভ। আমাদের এইখানে এখন ব্লাড ব্যাংকে রক্ত নাই, আর ওর রক্তের গ্রুপ এর সাথে এখানে কারো রক্তের গ্রুপের মিল নাই। ডাক্তার সাহেব, আমি রক্তের ব্যবস্থা করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আম্মু, আমাদের অফিসে আকাশ নামের একটা ছেলে চাকরি করতো না, সে তার রেজিগনেশন লেটার দিয়ে চাকরি থেকে চলে গেছে। কেন? আকাশ সাহেব তো ভালো একটা মানুষ, আর সে তো আমাদের অফিসের প্রত্যেকটা কাজের প্রতি খুব মনোযোগী ছিল। সে কি কারণে এমনটা করলো? আরে ধুর আম্মু, তুমিও যে কি সব কথা বলো না। আকাশ সাহেব বলছো কেন? আর সে এমন কি কাজ করতো যার কারণে তার এমন প্রশংসা করছো? আর তাকে আমার কাছে একটা পেন হিসাবে সারাদিন মনে হতো। আর কোনো একটা কাজ করলে এত কিছু পরিমাণ ত্রুটির মাঝে দেখা যেত। তার জন্য আমি তাকে মাঝে মধ্যে এগুলোর জন্য একটু বকাঝকা করতাম, তাই সে চাকরি ছেড়ে চলে গেছে। তবু আকাশ সাহেব খুব ভালো মানুষ, আর মানুষের কাজের ফাঁকে কিছু না কিছু ভুল হতে পারে, আর মানুষের সকল ভুল ধরতে নেই। ভুলটা সামান্য হলে তা কোনো সমস্যা হয় না, বড় হলে তা অন্য ব্যাপার। তুই আকাশ সাহেবের সাথে আমার মনে হয় অনেকটা অন্যায় করে ফেলেছিস। তার কাছ থেকে তুই ক্ষমা চেয়ে নিবি। মা, তুমি আকাশকে সাহেব বলছো কেন? আর আমি বা আকাশের কাছে ক্ষমা চাইবো কেন? ক্ষমা তো ও চাইবে। ওর মতো একটা কুলাঙ্গারের জন্য আমার অফিসের কাজটা গুছিয়ে নিতে কষ্ট হতো। ম্যামের এসব কথা শুনে চুপ হয়ে গেল। তখন বৃষ্টি তাদের মাঝে এসে ম্যামকে বলল, আচ্ছা ম্যাম, আপনি একটু আগে এসব কি যেন বলছিলেন? এগুলো সবগুলো আমি শুনতে পারিনি, তবে আমার মনে হয় আমি অর্ধেক হলেও শুনেছি। ও, তুমি অলরেডি সব শুনে ফেলেছো।
আসলে আমি কি বলবো আর তোমাদের সম্পর্কে? তোমাদের মতো ছোট লোকের এই স্বভাব, অন্যের কথা শুনে নেওয়া, এছাড়া কি বা হতে পারে বলো? ম্যাম, আমরা ছোট লোক হতে পারি, তবে আপনার মতো একটা অকৃতজ্ঞ নই। মানে কি বলতে চাও তুমি? কি বলবো তোকে? এই, তুমি আমার অফিসে চাকরি করে আমাকে তুই করে বলছো? তোমার তো সাহস কম না? সাহসের কি দেখছস তুই? তোর মতো মেয়েকে আমাদের ম্যামের মেয়ে বলে মানতে আমার কষ্ট হচ্ছে। এই, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি জানো না তুমি কার অফিসে কাজ করো। আমি ইচ্ছে করলে তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। তুই আমাকে চাকরির ভয় দেখাচ্ছিস? আরে তোর মতো মেয়ের অফিসে আমি চাকরি করব না। আজকে বিকেলে আমি রিজাইন পেপার দিয়ে আসব। আমার তোর মতো অকৃতজ্ঞ ব্যক্তির চাকরির দরকার নেই, যে কিনা একটা ভালো মানুষকে এমন সব কথা বলতে পারে। আমার ভাবতে খুব ঘৃণা হচ্ছে। মানে কি বলতে চাও তুমি? আরে তোকে আর কি বলবো, তুই অফিসে জয়েন করার পর থেকে আকাশ সাহেবের মতো একটা ভালো মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করছস। আবার তার সকল কাজের সামান্যতম ভুলের জন্য তুই এসব কাজ তাকে দিয়ে অনেকবার করাইছস, যেসব ভুলের জন্য তেমন কোনো সমস্যা হয় না। তুই সেসব ভুলের জন্য দিনের পর দিন আকাশ সাহেবের প্রতি অনেক খারাপ ব্যবহার করছস। তারপর আবার মাস শেষে তুই আকাশ সাহেবকে তার বেতনের 1 টাকাও দেস নাই। আকাশ সাহেব কতটা কষ্ট করে নিজের জীবনটা চালাইছে জানোস তুই? এগুলোর কিছু জানবি কি করে? তুই তো টাকার মায়ে অন্ধ হয়ে গেছ। তারপর আবার পরের মাসের টাকার জন্য আকাশ সাহেব তার অপারেশন করাতে পারে নাই। তুই ওই মাসের টাকাও আকাশ সাহেবকে দেস নাই। তারপর আকাশ সাহেব অনেক রাগে দুঃখে চাকরি ছেড়ে দিছে। তারপর ওই দিন যে তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করলি, সেদিন আকাশ সাহেব না থাকলে হয়তো তোর মতো মেয়ের লাশ হয়তো কবরে থাকতো, বুঝছস? আকাশ সাহেব তোকে ওই দিন গাড়ি থেকে নামিয়ে কোনো গাড়ি না পেয়ে নিজের কোলে করে তোকে হাসপাতালে নিয়ে যায়। তারপর তোর শরীর থেকে অনেক রক্ত গেছে, তার কারণে তোর রক্তের 3 ব্যাগ দরকার হয়, কিন্তু তখন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত ছিল না। তারপর আকাশ সাহেব তোকে 3 ব্যাগ রক্ত দিচ্ছে, রক্ত দিয়ে বাঁচাইছে। আর তুই কি না তার সম্পর্কে এসব বাজে কথা বলতেছিস? জানোস, লোকটা তার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সারাটা জীবন মানুষের ভালোর জন্য করেছে, কিন্তু যেসব মানুষগুলোর জন্য করেছে তারা তাকে বিন্দু মাত্র দাম দিল না, এমনকি তার স্ত্রীও তাকে দাম দিল না। অথচ তার বউয়ের জন্য সে কত কিছুই না করছে। তাকে ডাক্তার বানানোর জন্য নিচে তার কিডনি দান করেছে, তার বউয়ের পড়াশোনার খরচ দিতেন। আজ সেই বউ ডাক্তার হয়ে তাকে ছোট লোক বলে অপমান করে, তাকে ডিভোর্স দেওয়ার কথা বলে। তারপর তাকে তার চোখের সামনে সে না দেখার জন্য খারাপ ভাষায় কথা বলে। শুধু এই না, তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তিনি বাসা ভাড়া করে থাকেন, আর ওইখানে এক মেয়ে তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তার অপারেশন করার জায়গায় সে অনেক খারাপভাবে আঘাত করে, যার কারণে সেখানে এখন এমনভাবে জখম হয়ে গেছে যে সে আর বেশি দিন এই দুনিয়ার মাঝে নাই। জানেন সে কথা? জানেন সে কোথায় আছে? সে আজ এই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হয়তো আপনাদের মতো স্বার্থপর মানুষগুলোর ভালোর জন্য তিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তার জন্য এখন 4 ব্যাগ রক্তের দরকার, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গেল না। আর ও পজিটিভ রক্ত এখন হাসপাতালে নেই, আর এখন পর্যন্ত বড় কোনো হাসপাতালের খোঁজও পাওয়া গেল না। তারপর ম্যাম দেখি একটা মোবাইল নিয়ে তার কয়েকটা ফ্রেন্ডকে কল করে। তাদের মধ্যে 3 জনের রক্ত ও পজিটিভ। তারপর তাদেরকে ঠিকানা দিল এবং বলল দ্রুত হাসপাতালে আসতে। তারপর তারা দ্রুত হাসপাতালে আসলো। হাসপাতালে আনার পর ডাক্তার তাদের রক্ত পরীক্ষা করে দেখলেন এবং দেখার পর ডাক্তার বলেন রক্ত নেওয়া যাবে। তবে একটা প্রশ্ন, এদের মধ্যে কি কেউ আগে রক্ত দিয়েছে কিনা? তারপর দুজনে বলল তারা দিছে, একজন বলে দেয়নি। তারপর ডাক্তার তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কে কখন রক্ত দিছো এবং কয় মাস আগে দিছো? তারপর তাদের মধ্যে একজন বলল সে 2 মাস আগে দিছে, আরেকজন বলল 5 মাস আগেও রক্ত দিছে। তারপর ডাক্তার তাদের মধ্যে 2 জনকে রক্ত দেওয়ার জন্য নিলেন এবং তাদের কাছ থেকে 4 ব্যাগ রক্ত নিলেন। তারপর তা আকাশের শরীরে দিলেন এবং অপেক্ষা করতে থাকলেন তার কখন জ্ঞান আসবে। এরপর ডাক্তার কিছুক্ষণের জন্য অন্য রোগীকে দেখতে গেলেন এবং কোনো সমস্যা হলে তাকে জানাতে বলবেন। তারপর ডাক্তার সেখান থেকে চলে গেল। এদিকে প্রায় 5 ঘন্টা পর আকাশের জ্ঞান আসলো। জ্ঞান আসার পরও সে চোখ মেলে দেখলো পাশে বৃষ্টি, রিয়া এবং নীলা দাঁড়িয়ে আছে। তখন রিয়া আকাশকে বলল, আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি, আমি তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও।
কে তুমি? আর আকাশের কাছে ক্ষমা চাইতেছে কেন? তারপর রিয়া বলল তার নাম রিয়া। তারপর বৃষ্টি বলল, ও তুমি সেই রিয়া যার কারণে আজকে আকাশের এই অবস্থা? আজকে আকাশ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল সেই তোমার মতো অহংকারী এই মেয়েটার জন্য। সে এখন মোটামুটি সুস্থ আছে। প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি জানতাম এগুলো, তাহলে আমি কি তোমার সাথে এমনটা করতাম? তুমি বলো, প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও, না হলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। বাহ, ক্ষমা করে দাও, এই কথাটা অনেক সহজ, কিন্তু আপনি যে ক্ষমার অযোগ্য কাজটা করেছেন তা ক্ষমা পাওয়ার যোগ্য কি না নিজে নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনার মতো মেয়ের জন্য একটা নিরীহ ছেলের প্রাণ চলে যাচ্ছে, এটি কিভাবে মেনে নেওয়া যায়? তারপর আপনি আবার তার কাছে এসে ক্ষমা চাচ্ছেন। আপনাদের কাছে ক্ষমা জিনিসটা হলো একটা ব্যবহার্য বস্তুর মতো, যেখানে আপনারা একটা জিনিস ব্যবহারগুলো অনেকদিন পর ছুঁড়ে ফেলে দিলেন, তারপর আবার উঠিয়ে এগুলোকে কয়েকদিনের জন্য আপনারা ব্যবহার করলেন। আপনার মতো লোকেরা এগুলো খুব ভালো করে পারে। আকাশ সাহেব, আপনার জন্য একটা সুসংবাদ আছে। সেটা হলো আপনার জন্য 2টো কিডনি পাওয়া গেছে, যেগুলো আপনার দেহে প্রতিস্থাপন করলে আপনি আবার ঠিক সাধারণ মানুষের মতো চলতে পারবেন। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, যা টাকা খরচ হয় আমি দিব। আপনি প্লিজ জলদি আকাশের অপারেশনের ব্যবস্থা করেন। তারপর আকাশের অপারেশন হলো এবং ডাক্তাররা সাকসেস হলো তার মাঝে এগুলো সঠিকভাবে প্রতিস্থাপন করে, এবং আকাশ সুস্থ হতে হতে প্রায় 1 মাস এর অধিক সময় লেগে গেল। যে নীলার জন্য আমি এত কিছু করলাম, আর যার জন্য আমি আমার জীবনের সমস্ত কিছু দিয়ে দিতাম, কিন্তু সে নীলা আমাকে এতটুকু বুঝলো না, আর সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল এবং আমাকে অনেক কষ্ট দিয়ে দূরে ঠেলে দিল। আর বৃষ্টি তার বন্ধুত্বের জন্য এত কিছু করলো, আমি তার জন্য কিছুই করতে পারলাম না। বৃষ্টি তার ভালোর জন্য অনেক কিছু করলো, কিন্তু বিনিময়ে সে একটুকু ভালোবাসা পেতে চায়। তারপর এভাবেই দেখতে দেখতে আকাশও বৃষ্টির প্রতি আরো দুর্বল হয়ে পড়ে এবং সেই ভাবতে থাকে বৃষ্টি তার জন্য এত কিছু করেছে, সে কখনো ভুলতে পারবে না। কিছুক্ষণ পর আকাশ নিজেকে নিজেই বলতে লাগলো, এসব কিছু কেন ভাবতেছে সে বৃষ্টিকে নিয়ে? তার মানে সে কি বৃষ্টিকে ভালোবেসে ফেলেছে? না না, এসব সে কি ভাবছে? সে তো নীলাকে ভালোবাসতো, তাহলে সে কিভাবে বৃষ্টিকে ভালোবাসবে? আবার পরক্ষণেই সে বৃষ্টির প্রতি আরো দুর্বল হয়ে পড়ে। তার কাছে বৃষ্টির সবকিছু ভালো লাগতে থাকে। তারপর নিজে নিজেকে বলো, উঠে একটা মানুষকে 2টো মানুষকে ভালোবাসতে পারে না। তারপর হঠাৎ করে ম্যাম তার হলে রুমে আসে এবং জিজ্ঞাসা করে, কেমন আছে আকাশ? আকাশ কোনো উত্তর দেয় না, তার মনে সে বৃষ্টিকে নিয়ে ভাবতেছে। তারপর ম্যাম আবার জিজ্ঞাসা করলো, কি ভাবতেছো আকাশ? পরক্ষণেই আকাশ বাস্তবে ফিরে আসে এবং বলে, কিছু না। তারপর ম্যাম জিজ্ঞাসা করে, কেমন আছো আকাশ? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আকাশ, তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো তা মাথায় আসছে না। সমস্যা নাই, বলে ফেলুন। আসলে কথাটা হচ্ছে আমি তোমাকে... আমাকে কি ম্যাম? দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালোবাসি না। তো আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে কে বলেছে? আপনি যা বলার তা সরাসরি বলে ফেলুন। আচ্ছা বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তো ম্যামের কথা শুনে অবাক। ম্যাম এগুলো কি বলছে? এটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আকাশ, তুমি এটা ফিরিয়ে দিও না। আমি তোমাকে বিয়ে করব। ম্যাম, এটা আপনার আবেগ, কয়েকদিন পরে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আর আমি তো বিবাহিত, তো আপনি কেনই বা আমাকে বিয়ে করবেন? আর বিয়ে করলে লোকে কি বলবে? আর আমি বা আপনাকে খাওয়াবো কি? কেন? নীলা তো তোমার কাছে ডিভোর্স চেয়েছে, আর সে তো রাজিও আছে ডিভোর্স দিতে। তাহলে সমস্যা কোথায়? ম্যাম, আপনি আমার সমস্যার কথা কখনো বুঝবেন না। নীলা যদি ডিভোর্স না দেয় তাহলে কি হবে? দেখো, আমি এত কিছু বুঝি না। আমি তোমাকে বিয়ে করব, এটাই শেষ কথা। এমন সময় রিয়া কোথা থেকে যেন আসলো আর বলল, কিসের বিয়ে? কার বিয়ে আকাশ সাহেব? আমি কিছু বললাম না। তখন ম্যাম বলল, তার আর আকাশের বিয়ে। এটা শুনে রিয়ার মাথা গরম হয়ে গেল। সে বলল, কিসের বিয়ে? আকাশকে আমি ভালোবাসি, আর আকাশের সাথে আমার বিয়ে হবে। আর আকাশ, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে ছাড়া আমি বাঁচব না। আকাশ রিয়ার কথা শুনে আরো বেশি হতভম্ব হয়ে গেলাম। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আর রিয়াই বা কেন তাকে ভালোবাসে এটা সে বুঝতে পারছেন না। রিয়া আর ম্যাম ঝগড়া লাগার মতো অবস্থা হয়ে গেছে। তারা শুধু তর্ক করতেছে। এই বলতেছে আকাশের বউ হব, আর ও বলতেছে ও আকাশের বউ হবে। এখন আকাশ কথাগুলো শুনে তার মাথাটা এমনিতে খারাপ হয়ে যাচ্ছে। সে কি বলবে বুঝতে পারছে না। আর এদিকে রিয়ার ম্যামের ঝগড়াটা আরো বেশি হয়ে গেল। তখন হঠাৎ করে নীলা আসলো এবং বলল, এই তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো দুজনে? আর কেই বা কার বউ হবে? সেটা জেনে তুমি কি করবে? আর আমার তোমাকে একটা কথা বলার ছিল। তো সেটা ভূমিকা না করে সোজাসুজিভাবে বলে ফেল। কথাটা হচ্ছে, তুমি আকাশকে কখন ডিভোর্স দিবে? সেটা জেনে তুমি কি করবে? আর আকাশ আমার স্বামী, আর আমি তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। সুতরাং আমরা ডিভোর্স কেন দিব দুজন দুজনকে? তুমি ডিভোর্স দাও আর না দাও, আমি আকাশকে বিয়ে করব, আর আকাশ আমার সাথেই থাকবে। বললেই হলো, আকাশ আমার সাথে থাকবে আর আমি আকাশকে বিয়ে করব। এমন সময় বৃষ্টি এসে হাজির হলো, আর তার হাতে একটা টিফিন বক্স। এটা আজকের কথা না, বৃষ্টি প্রতিদিনই আমার জন্য নিজে তৈরি করে খাবার নিয়ে আসে। এই তোমরা তিনজন মিলে এটা কি শুরু করছো? এই তুমি আবার আমাদের এটার মধ্যে আসছো কেন? এই আসছে মানে কি? আসছে মানে কি? তোমরা তিনজন মিলে একটা রোগের সামনে এরকম লাগামহীনভাবে ঝগড়া করছো আর বলছো আমি কেন আসছি? আচ্ছা, তোমাদের কমন সেন্স বলতে কিছু নাই? তারপর রিয়া, ম্যাম, নীলা তিনজনই থেমে গেল, আর বৃষ্টি আকাশকে চামচ দিয়ে হা করিয়ে খাওয়াতে লাগলো। আর এটা দেখে রিয়া, ম্যাম আর নীলার জ্বলতে লাগলো। হঠাৎ নীলা বলে উঠল, এই তুমি আকাশকে এমন করে খাওয়াচ্ছ কেন? আমার স্বামীকে ভালো কিছু করিয়ে তার মন জয় করতে চাও? শুনুন, আমি যতদিন আছি আমি আমার স্বামীকে কারো হতে দিব না। দেখো নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এমন কিছু করছি না। আমি আমার বন্ধুকে এভাবে খাওয়াতে পারবো। তুমি এটা কি বলছো? তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। তোমরা ভালো কিছু করে অন্যের স্বামীকে বিয়ে করার জন্য বাধ্য করো, তারপরে সে আর না বলে থাকতে পারে না। এই সব খারাপ মতলব আছে তোমার, তাই না? আমি থাকতে আমি কখনো তা হতে দিব না। প্লিজ, তুমি আমাকে ভুলে যেও না। আমি তোমার স্বামীর ভাগ নিতে আসিনি। প্লিজ এমন কথা বলো না। এসব বললে আমার ভালো লাগবে না। এখন তো এইসব বলবেই। তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। নীলার এসব কথা শুনে আমার মেজাজটা চরম আকারে খারাপ হয়ে গেছিল। নীলা প্লিজ এসব কথা বন্ধ করো, আমার কিন্তু এসব কথা শুনতে একদমই ভালো লাগছে না। আর বৃষ্টিকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। কই, আমি তো কোনো বাজে কথা বলিনি। আমি তো একদম সত্যিই কথাটা বলেছি। আর তুমি বা বৃষ্টিকে এত সাপোর্ট করছো কেন? তোমার আবার একে ভালো লাগেনি তো আবার? নীলা প্লিজ এসব বলো না, আমার মেজাজটা এখন কিন্তু ভালো না। এবার আমার মেজাজটা প্রচন্ড আকারে খারাপ হলো। আমি বিছানা থেকে উঠে নীলাকে কষে একটা থাপ্পড় মারলাম আর বললাম, কি বলছো তুমি এগুলো? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ? একবারও মেয়েটার কথা চিন্তা করতেছো না? মেয়েটা দেখো কিভাবে কান্না করতেছে। নীলা, আমি তোমাকে অনেক ভালো মনে করতাম তুমি অনেক শিক্ষিত হয়েছো, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে তুমি শিক্ষা অর্জন করেছো শুধু তোমার জন্য, মানুষের জন্য না। ছি নীলা, ছি, আমার ধারণাটা ভুল। আমি ভুল ভেবেছিলাম। এই যে নীলা, তুমি যে আজকে বৃষ্টিকে এইসব বাজে কথা বলছো, কিন্তু তুমি বৃষ্টির সম্বন্ধে কি জানো? না জেনে একটা মেয়েকে তুমি অনেক বাজে কথা বলে ফেলেছো। তুমি জানো না তুমি কত বড় একটা ভুল করে ফেলেছো। এই যে বৃষ্টিকে দেখতেছো, আমি জানি এই সেই বৃষ্টি যে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সে আমাকে কথা বলতেছে না কেন জানো? জেনে আর কি করবে? তুমি তো ওকে অনেক বাজে কথা বলেছো। সে শুধু আমাকে ভালোবাসে শব্দটি কেন বলেনি জানো? সে তার বন্ধুত্ব তাকে রক্ষা করার জন্য আমাকে তার ভালোবাসে কথাটি বলেনি। আর না বলার আরেকটা কারণ হলো, সে তোমার এই আমাকে নিয়ে যে সংসারটা, তার কথা চিন্তা করে বলেনি। এই যে নীলা, তুমি বৃষ্টিকে দেখছো, সে না থাকলে আজকে তোমরা আমাকে এই অবস্থায় দেখতে পেতে না। আজকে হয়তো আমার লাশটা কবরে থাকতো, সেখানে পচে আমার সেই শরীরের অঙ্গগুলো আজ মাটিতে মিশে থাকতো।
এই সময় বৃষ্টি বলে উঠল, প্লিজ আকাশ, তুমি এগুলো কেন বলছো? এগুলো বলার কোনো মানে আছে? প্লিজ এমন কথা বলো না যেটা শুনলে সবার কষ্ট হবে। না বৃষ্টি, তুমি থামো, আজকে আমাকে বলতে দাও। তারপর আমি আবার বলতে লাগলাম, আজকে বৃষ্টির জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ। বৃষ্টিকে তোমরা অনেক বাজে কথা বলেছ। বৃষ্টি কি করেছে জানো? আমি যখন হতাশায় ভুগতেছিলাম, যখন নীলা তুমি আমাকে কষ্ট দিয়ে চলে গেছো, আমি তখন এসব হতাশায় সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ খুঁজে নিয়েছিলাম। তখন বৃষ্টি এসে আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। সে আমার সাথে সুন্দরভাবে, খুব সুন্দর ভাষায় কথা বলতে লাগলো এবং আমাকে সব সময় সবার সহায় হতে সাহায্য করলো এবং সে আমার সব সময় পাশাপাশি থাকতে লাগলো এবং আমার সব কথা জানতে লাগলো। সে আমাকে অনেকবার ডাক্তার দেখাতে চেয়েছিল, কিন্তু আমি তা চাইনি। আমি চাইতাম না যে কারো দয়ায় আমার চিকিৎসা হোক, কারণ আমি যে মানুষটার জন্য এত কিছু করলাম, সে মানুষটা আমার মূল্য দিল না। সেখানে আমি কেন অন্যের কাছে দয়ার জন্য মাথা নত করতে যাব? বৃষ্টি আমার জীবনের সকল ঘটনা জানতো, কিন্তু আমাকে কখনো দুঃখে দেয়নি। সে বরং আমাকে দুঃখ থেকে ফিরিয়ে এনেছে। তুমি হয়তো জানো না যে বৃষ্টির মা বাবা ভাই বোন সবাই আমাকে বৃষ্টির জামাই হিসেবে পেতে চায়, কিন্তু বৃষ্টি কখনো তা চায়নি, কারণ সে চায় নিজে তার বন্ধুত্বটা যেন নষ্ট না হোক। এখানে তোমরা সবাই আছো, ম্যাম আর রিয়াকে উদ্দেশ্য করে বলছি। এই যে আপনারা আমাকে আজকে ভালোবাসি কথাটা বলছেন, আর আরও বলেছেন আপনারা দুজন আমাকে বিয়ে করবেন, আপনারা দুজন আজকে কেমন করে এ কথা বলতে পারলেন আমার মাথায় কাজ করে না। আপনাদের দুজনের কাছে এখন একটাই চাওয়া, সেটা হলো তোমাকে চাই, কিন্তু এটা কখনো সম্ভব না। ম্যাম আর রিয়া তখন একসাথে বলে উঠল, কেন সম্ভব না? আমাদের দুজনের মাঝে এমন কি নেই যা ওদের দুজনের মধ্যে আছে? তখন আমি বললাম, প্রকৃত ভালোবাসা। মানে আকাশ, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আমি বললাম, দেখেন, আপনাদের দুজনের এই ভালোবাসাটা বেশি দিন নয়। আপনাদের কাছে এখন এটা আবেগ, কিন্তু এটা বেশি দিন থাকবে না, কারণ আবেগের ভালোবাসা বেশি দিন টিকে না। আর আপনাদের আমার উপরে যে ভালোবাসা, সেটা আবেগ ছাড়া কিছুই না। আপনারা হয়তো জানেন আপনারা আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আর সে কারণে আমার উপর আপনাদের ভালোবাসা সৃষ্টি হয়েছে। আর এখন আপনারা আমাকে ভালোবাসতে চান, আমাকে বিয়ে করতে চান, কিন্তু বিয়ে করে যখন আপনার দাম্পত্য জীবনে আসবে, তখন সে ভালোবাসা বেশি দিন থাকবে না, কারণ এটা কিছুদিন পর এটা এমনিতেই চলে যাবে। তখন আমার কি হবে জানেন? তখন আমি সেটা নিয়ে আফসোস করতে থাকবো। আর আমি তো আপনাকে একদিনের জন্য বিয়ে করিনি, আমি তো সারা জীবনের জন্য একসাথে থাকার জন্য বিয়ে করেছি। তখন আর সারা জীবন এভাবে কাঁদতে কাঁদতে দিন জীবনটা পার দেওয়া চাওয়া আর কোনো কিছু থাকবে না। হয়তো আমি এসব কিছু সহ্য না করতে পেরে আবার আত্মহত্যার পথ বেছে নেব, কিন্তু তখন বৃষ্টির মতো কেউ আমার দিকে এগিয়ে আসবে না। হয়তো বৃষ্টি তখন অন্য কারো বউ হিসেবে থাকবে, কিন্তু তখন তার পরিবার থেকে বের হয়ে আমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে পারবে না। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো একটাই, সেটা হলো তখন তার সাহায্য করা হাতটা বন্ধ থাকবে তার পরিবারের মধ্যে। যেটা সে তার বিয়ের আগে আমার জন্য উৎসর্গ করেছিল, সেটা এখন তার পরিবারের জন্য উৎসর্গ করছে। তখন আমার মতোই মানুষটার মৃত্যু ছাড়া আর কিছু থাকবে না, আরও দেখতে পারবে না আমার এই লাশটা এই দুনিয়ার মাঝে, আর আমার জানাজাও হবে না। দেখো, তোমরা হয়তো জানো আমার ছোটবেলার মা বাবা মারা গেছে। ছোটবেলায় আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আজকে পর্যন্ত এসেছি। আমার জীবনটা আমি নিজে নিজে একা একা গড়েছি, কিন্তু কেউ আমার জন্য সাহায্য সহযোগিতা করতে আসেনি। আর আমার এই জীবনটা যার জন্য দিয়েছিলাম, সে তো আমাকে বুঝলো না। তার বদলে নতুন কেউ আসলো, সেখানে সে নিজের বন্ধুত্ব তা রক্ষা করার জন্য নিজের মুখে ভালোবাসা কেউ বলতে পারলো না। আর সেই মেয়েটাকে আজকে নতুন মিথ্যা অপমান বোধ করলো সবার সামনে, যেটা তার মতো মেয়ের কখনো কাম্য নয়। ম্যাম আর রিয়া, আপনারা দুজন হয়তো বুঝতে পেরেছেন আমার কথাগুলো। আর নীলা, তোমাকে একটা কথা বলার ছিল, সেটা হলো তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করাটা সম্ভব না। তুমি আমার কাছে ডিভোর্স চাইছিলে না? যাও, কয়েকদিনের মধ্যে তুমি তোমার ডিভোর্স পেপার পেয়ে যাবে। নীলা আমার মুখে এসব কথা শুনে হতভম্ব হয়ে গেল আর বলল, প্লিজ তুমি এমন কথা বলো না, আমি সত্যিই মারা যাব। প্লিজ আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এসব বলে এখন আর কোনো লাভ নেই।
আমি বৃষ্টিকে বিয়ে করব আর আমাদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নিব। তুমি বৃষ্টি সম্পর্কে যখন এরকম বাজে কথা বলেছো তখন তোমার এরকম শাস্তি হওয়া উচিত। এসব তুমি কি বলছো আকাশ? দেখো, নীলা তোমার প্রথম বউ। তুমি তাকে ডিভোর্স দিয়ে তার জীবনটা এভাবে শেষ করে দিতে পারো না। দেখেছো নীলা তোমার জন্য সে এত কিছু ভাবে, অথচ তুমি শুধু নিজের স্বার্থের জন্য বৃষ্টিকে এত সব বাজে কথা বলছো। আমার একটা কথা, সেটা হলো তুমি বৃষ্টির পা ধরে মাপ চাইবে। তখন বৃষ্টি বলে উঠল, এটা হয় না আকাশ। আর পাশ থেকে নীলা বলে উঠল, আমি রাজি। তারপর যখন নীলা বৃষ্টির পা ছুঁয়ে মাপ চাইতে গেল তখন বৃষ্টি তাকে বলল, এ কি করছো বোন? আমি তোমাকে মাফ করে দিয়েছি। তারপর নীলাকে বৃষ্টি তার নিজের বুকে জড়িয়ে নিল আর দুজন মিলে কাঁদতে লাগলো। তখন নীলা কাঁদতে কাঁদতে বৃষ্টিকে বলতে লাগলো, আমি তোমাকে ভুল বুঝে অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ তুমি আমার এইসব কিছুর জন্য তোমার মনে কষ্ট নিও না। তারপর আমি বলতে লাগলাম, ওকে ভালো, যা হবার তা হয়ে গেছে। এখন বৃষ্টি আর নীলা আমরা তিনজন আবার পারিবারিকভাবে বিয়ে করব। কারণ আমি চাই না যে বৃষ্টি আমাকে না পেয়ে কষ্ট পাক। তাই আমি চাই তোমাদের দুজনকেই আমি বিয়ে করব। আর ম্যাম আর রিয়া, তোমাদের দুজনের আমাদের বিয়েতে দাওয়াত রইল। আর আমাদের বিয়েতে সকল কিছু তোমরা অ্যারেঞ্জ করবা। তারপর আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। তারপর আমি বাসর ঘরে ঢুকে দেখি দুজনে কি একটা কথা নিয়ে হাসাহাসি করতেছে। আর আমার দিকে তাকিয়ে তাদের হাসিটা আরো জোরে বাড়িয়ে দিল। আমি কিছু না ভেবে তাদের দিকে যেতে লাগলাম আর বললাম, এই তোমরা দুজন হাসতেছো কেন?